হেই বন্ধুরা, আমরা টিভি সিরিজ ধুথার প্রথম পর্বটা দেখে নিয়েছি, তাই তো? আজ থাকছে ধুথার দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজে পাইনি। আজকে এই পর্বে চেষ্টা করব সেই চিরকুটের রহস্যটা আমাদের কোথায় নিয়ে যায়। তো যারা এখনও প্রথম পর্বটা দেখেননি তাদের অনুরোধ রইল আগে সেই পর্বটা দেখে আসুন, না হলে এই পর্বের কিচ্ছু বুঝবেন না। অমৃতা সাগরের পার্সোনাল সেক্রেটারি। মূলত তার রূপের কারণেই সাগর অমৃতাকে সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছিল, কিন্তু প্রথম দিকে সাগর কখনোই অমৃতার সাথে শারীরিক সম্পর্কে জড়াতে চায়নি। তবে ভাগ্যই তাদের একদিন এরকম একটা পরিস্থিতিতে নিয়ে আসে। একদিন একটা কনফারেন্সে যোগ দেওয়ার সময় ফ্লাইট বাতিল হওয়ার এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের একটা হোটেলে থাকার ব্যবস্থা করে দেয়। সেদিন রাত্রে ডিনারের সময় অমৃতা তার বিবাহিত জীবনের কিছু তিক্ত সত্যি কথা জানায় সাগরকে। অমৃতার স্বামী জাহাজে চাকরি করত। ছুটি পেলে যখন সে বাড়িতে ফিরত তখন নানাভাবে সন্দেহ করত সে অমৃতাকে, এবং বিনা কারণে প্রায়ই মারধর করত তাকে। অমৃতার এই তিক্ত জীবনযাপনের কথা শুনে সেদিন সাগর অমৃতাকে সান্ত্বনা দেয়, আর এরই এক পর্যায়ে তারা ঘনিষ্ঠ হয়ে পড়ে এবং বলাই বাহুল্য পরবর্তীতে শারীরিক সম্পর্কে জড়ায় ওরা। এরপর থেকে এইভাবে বেশ কয়েকবার মিলিত হয়েছে সাগর এবং অমৃতা। কিন্তু এই দুইজনই যেহেতু বিবাহিত ছিল, তাই তারা এই বিষয়ে কোনো দিন কাউকে জানাবে না বলেই সিদ্ধান্ত নিয়েছিল, এবং তাদের মধ্যে একটা চুক্তিও হয়েছিল যে অমৃতা কখনোই সাগরের সন্তানের মা হতে পারবে না। তো আমরা গত পর্বে যেটা দেখেছিলাম, সেই হসপিটালে অমৃতাকে দেখে সাগর যখন তার কেবিনে এসে পৌঁছায় এবং তার সব কথা শোনে, তখন সে আকাশ থেকে পড়ে। কারণ তাদের মধ্যে আগেই কথা ছিল অমৃতা কখনোই সাগরের সন্তানের মা হতে পারবে না। তো সেই অবস্থায় দেখে সাগর তার দিকে এবার সন্দেহের নজরে তাকায় এবং তাকে বলে সে কি সত্যিই তার সন্তানকে তার পেটে ধারণ করেছে কিনা। সাগরের এ ধরনের কথায় বেশ কষ্ট পায় অমৃতা। এটা দেখে সাগর তার কাছে জানতে চায় অমৃতার এই অবস্থা কিভাবে হলো। সাগরের কথার জবাবে অমৃতা জানায় সেদিন সকালেই সে জানতে পারে সে মা হতে চলেছে, কিন্তু ঠিক সেই সময় 1 বছর পর তার স্বামী বাড়িতে ফিরে আসে এবং বাথরুমে টেস্ট কিট দেখে সে বুঝে যায় অমৃতার পেটে অন্য কারো সন্তান রয়েছে। কারণ যেহেতু সে 1 বছর বাড়িতে ফেরেনি, তাই স্বাভাবিকভাবে সে বুঝে গিয়েছিল এই সন্তান তার নয়। ফলে রেগে অমৃতার স্বামী তাকে মারতে শুরু করে, আর এই আহত অবস্থাতেই সে নিজেই হাসপাতালে এসে পৌঁছায় এবং কিছুটা সুস্থ হওয়ার পরে সে জানতে পারে তার পেটের বাচ্চাটা মারা গিয়েছে। অমৃতার এই কথায় এবার চমকে ওঠে সাগর। পকেট থেকে সেই পেপার কাটিংটা বের করে তাকে দেখিয়ে বলে, এখানে লেখা রয়েছে মিথুন রাশির একজনের সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থাতেই আজ মারা যাবে। কথাগুলো বলতে বলতে খুশির একটা ভাব দেখা যায় সাগরের মধ্যে। সে অমৃতাকে আবার বলে, একদিক দিয়ে ভালোই হয়েছে তোমার সন্তান মারা গিয়েছে, কারণ প্রিয়া মা হতে চলেছে। ভাগ্যিস তার পেটের সন্তানটা মারা যায়নি। এই কথাগুলো অমৃতাকে বলে একটা ক্রেডিট কার্ড তাকে দিয়ে হাসপাতালের বিলটা সেটা দিয়ে পরিশোধ করার কথা বলে সে আবার তার স্ত্রীর কেবিনে গিয়ে পৌঁছায়। সাগরের এই ধরনের আচরণে এবার অনেকটাই হতাশ হয়ে পড়ে অমৃতা। সে ভাবতেই পারছে না সাগর তার নিজের সন্তানকে নিয়ে এ ধরনের মানসিকতা দেখাবে এবং তার সাথে এ ধরনের আচরণ করবে। নিজের উপরে অসন্তুষ্টি এবং সাগরের উপরে সৃষ্ট হওয়া ঘৃণা থেকেই একটা ভয়ঙ্কর কাজ করে বসে অমৃতা। সে এক নার্সকে ডাকে এবং তাকে কিছু টাকা দিয়ে একটা কাজ করতে বলে। কাজটা কি সেটা আমরা পরে জানতে পারবো। ওদিকে হসপিটালে প্রিয়া কিছুটা সুস্থ হয়। সাগর তাকে ফ্ল্যাটে রেখে আসে এবং তারপর তার কাছে থাকা সেই কাগজের টুকরোগুলো নিয়ে পুলিশ সাব ইন্সপেক্টর অজিত ঘোষের থানায় এসে পৌঁছায়। দেখা যায় ঘোষ বসে আয়েশ করে খাবার খাচ্ছে। সাগর তার কাছে থাকা সেই টুকরোগুলো দেখিয়ে তার সঙ্গে যা যা ঘটেছে সবগুলো কথা খুলে বলে। সাগরের কথায় এবং এসব চিরকুটের লেখায় কোনো প্রতিক্রিয়া দেখা যায় না ঘোষের মধ্যে, কিন্তু যখন কোটির দেহ থেকে পাওয়া সেই কাগজের টুকরোটা ঘোষকে দেখানো হয়, তখন ঘোষের নাওয়া খাওয়া মাথায় ওঠে। হাতে কাগজের টুকরোটা নিয়ে সে সেখানে কিছু লেখা দেখতে পায়। লেখাগুলো এমন, মৃত্যুর আগে ট্রাক ড্রাইভার কোটিকে বেদম পেটানো হবে এবং মৃত্যুর আগে তার দাঁত তুলে ফেলা হবে। লেখাগুলো পড়তে পড়তেই অজয় ঘোষ সাগরের দিকে তাকিয়ে বলে, দাঁত তোলার সময় তো সে আর কোটি ছাড়া কেউ ছিল না, আর এই কথা কেউই জানতো না, তাহলে এখানে লেখাটা হলো কিভাবে?
ঘোষের কথায় সাগর অবাক হয়ে যায় এবং তার দিকে তাকায়। সে বুঝতে পারে এখানে যা লেখা রয়েছে সেটা সত্যি। এ সময় উভয়েই যখন এসব বিষয়গুলো নিয়ে চিন্তায় ব্যস্ত, তখন ক্রান্তিকে দেখা যায় থানার সামনের সিসিটিভি ফুটেজগুলো চেক করতে। কোটিকে যেদিন আটক করা হয় সেদিনের ফুটেজগুলো চেক করে পুলিশ অদ্ভুত কিছু বিষয় খেয়াল করে। তারা দেখতে পায় কোটিকে সেদিন অজয় ঘোষ ঠিকই ছেড়ে দিয়েছিল, কিন্তু তাকে আবার থানায় ডেকে নিয়ে আসা হয়েছিল। কেন ঘোষ তাকে আবার থানায় নিয়ে গেল সেই প্রশ্নের উত্তর ক্রান্তিকে জানতে হবে। তাকে জানতে হবে সেদিন ঘোষ কোথায় কোথায় গিয়েছিল। আর এখানেই এসিপি ক্রান্তি এবার জানতে পারে সেদিন গভীর রাতে মিস্টার ঘোষ সাগরের ফার্ম হাউসে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত রাত্রে কেন সাগরের ফার্ম হাউসে গিয়েছিল সে? এই প্রশ্নটা মাথায় আসতেই ক্রান্তি তার সহকারী ইন্সপেক্টরকে নিয়ে অজিত ঘোষ এবং সাগরের ফোন রেকর্ড জোগাড় করে এবং এর থেকে তারা জানতে পারে সেদিন রাত্রে ঘোষ সাগরের ফার্ম হাউসে যাওয়ার পরে সাগরকে ফোন করেছিল এবং তাদের মধ্যে কিছুক্ষণ কথাও হয়েছিল। এই কথাবার্তা শেষ করার কিছুক্ষণের মধ্যেই সাগরও সেই ফার্ম হাউসে গিয়ে পৌঁছায়। সেখানে সেদিন সাগর ভার্মা 3 ঘন্টা কাটিয়েছিল এবং ভোর রাতের দিকে তার ফ্ল্যাটে ফিরে আসে। এই টোটাল বিষয়টা এবার ক্রান্তির কাছে পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে কোটির মৃত্যুর সাথেও সাগরের কোনো না কোনো কানেকশন রয়েছে। ফলে একটা ওয়ারেন্ট নিয়ে ক্রান্তি সাগরের ফার্ম হাউসে গিয়ে হাজির হয়। দেখা যায় সাগরের মা দরজা খুলে দিলে তাকে ওরা জানায় বাড়িটা সার্চ করবে পুলিশ। এরপর শুরু হয় তল্লাশি, কিন্তু বাড়ির কোথাও কিচ্ছু পাওয়া যায় না। তবে বৃষ্টির মধ্যে এসিপি খেয়াল করে পাশের সীমানা প্রাচীরের কাছে একটা পায়ের ছাপ রয়েছে। সেটা দেখে সেদিকে এগিয়ে গিয়ে পায়ের ছাপ অনুসরণ করে এসিপি প্রাচীরের কাছে গিয়ে পৌঁছায়। এই ছাপগুলো ক্রান্তির মনে এবার নতুন একটা চিন্তার উদ্ভব ঘটায়। সে বুঝতে পারে এখান দিয়ে ভারী কিছু বয়ে নিয়ে যাওয়া হয়েছে, ফলে এত গভীর ছাপ পড়েছে মাটিতে। তো পায়ের ছাপ অনুসরণ করে দেয়াল টপকে পাশের জমিতে গিয়ে একটা উঁচু জায়গা দেখে সে ধারণা করে এখানেই হয়তো কোটির লাশ পুঁতে রেখেছে সাগর। ফলে সেই ধারণা থেকেই সেই জায়গাটা খোঁড়ার ব্যবস্থা করা হয়। কিন্তু অদ্ভুত একটা ঘটনা ঘটে। এরপর দেখা যায় সেখানে কোটির কোনো লাশ নেই, একটা কুকুরের লাশ পুঁতে রাখা হয়েছে। আসলে এবার এই বিষয়টা আপনাদের একটু খেয়াল করি। এটা ছিল সাগরের পোষা সেই কুকুরটার লাশ, যেটা প্রথমে অ্যাক্সিডেন্টের সময় মারা গিয়েছিল। কুকুরের লাশটা দেখে এবার বেশ হতাশ হয়ে যায় ক্রান্তি। সে ধরেই নিয়েছিল কোটিকে মেরে সাগর এবং ঘোষ এখানেই তার লাশটা পুঁতে দেয়, কিন্তু এখন দেখা যাচ্ছে কে চন্য। এটাতে এবার একটু হতাশই হয় ক্রান্তি। ফলে সে ভাবে সে হয়তো সাগর এবং এইসব বিষয়গুলো নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করে ফেলেছে। এদিকে যখন এসব চলছে তখন সাগরের ফ্ল্যাটে চলছে অন্য একটা ঘটনা। সাগরের স্ত্রী প্রিয়ার অসুস্থতার সময় পাশের বাড়ির কিছু বাচ্চা সাগরের মেয়ে অঞ্জলিকে সঙ্গ দেওয়ার জন্য তার বাসায় এসেছিল। প্রিয়া বাসায় ফিরলেও তারা অঞ্জলির সাথে তখনও সময় কাটাচ্ছিল। তো বাড়ির ভেতরে এই ছেলে মেয়েগুলো যখন খেলাধুলা করছে তখন তারা তাদের জন্য কিছু খাবারের অর্ডার করে এবং কিছুক্ষণ পরে এক ডেলিভারি ম্যান সেই খাবারগুলো বাচ্চাদের কাছে পৌঁছেও দিয়েছিল। বাচ্চাগুলো যখন খাবার খেতে শুরু করে তখন প্রিয়া তার মেয়েকে কাপড় চেঞ্জ করতে বলে। এটা শুনে অঞ্জলি মানে সাগর ভার্মার মেয়ে তার বন্ধুদের থেকে উঠে এসে তার জামাটা চেঞ্জ করতে শুরু করলে দেখা যায় সেটা তার গলায় আটকে যায় এবং মেয়েটা মাকে ডাকতে ডাকতে লিফটের কাছে চলে আসে। এ সময় নিচ থেকেই লিফটের দরজাটা খুলে যায় এবং উপর থেকে নিচে পড়ে যায় মেয়েটা, কিন্তু কেউ এটা বুঝতে পারে না। এর কিছুক্ষণ পরে প্রিয়া যখন খেয়াল করে অঞ্জলি তার ডাকে সাড়া দিচ্ছে না, তখন সাগরও তার মেয়েকে খুঁজতে থাকে। কিন্তু একটা জায়গায় আবার এবার একটা পেপার কাটিং দেখতে পায় সে। সেটাকে কুড়িয়ে নিয়ে তাতে যা লেখা রয়েছে সেটা দেখে হাত পা ঠান্ডা হয়ে আসে তার। কিছুক্ষণ আগে অঞ্জলির সাথে যা ঘটল সেটার হুবহু বর্ণনা রয়েছে সেই পেপারটাতে। মেয়ের চিন্তায় সাগর এবার পাগল হয়ে যায়। সে সাথে সাথে লিফটের দরজা দিয়ে নিচে তাকিয়ে দেখে তার আহত মেয়েটা পড়ে আছে। এ সময় দারোয়ানকে সে ফোন করে বলে লিফটটা বন্ধ করতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আরেকটা লিফটের সাথে ধাক্কায় সেখানেই মারা যায় তার মেয়ে অঞ্জলি। নিজের চোখের সামনে মেয়ের মৃত্যু দেখে ভেতরটা হাহাকার করে ওঠে সাগরের। সেদিনই অঞ্জলির শেষকৃত্য সম্পন্ন করা হয়, কিন্তু এই সময় সাগর সেখানেও সেই মোটর বাইকটাকে দেখতে পায়। ফলে সে যখন তার দিকে এগিয়ে যায় ততক্ষণে মোটর বাইকটা চলে যেতে শুরু করে। অন্যদিকে সাগরের বাড়িতে আরেকটা ঘটনা ঘটে। সাগর যখন মেয়ের কাজ করছে
তখন এক ডেলিভারি ম্যান একটা পার্সেল নিয়ে আসে সাগরের বাসায় এবং সে বলে সাগরের স্ত্রী প্রিয়ার জন্য একটা পার্সেল এসেছে। বাড়ির কাজের মহিলা পার্সেলটা রিসিভ করে এবং এরপর সেটা যখন খোলা হয় তখন ভেতরের জিনিসটা দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে সে। আর তার চিৎকারে ভেতর থেকে বেরিয়ে আসে প্রিয়া। সে এবার জিনিসটা দেখে আতঙ্কিত হয়ে ওঠে। কিছুক্ষণ পরে সাগর ভার্মা যখন বাড়িতে ফেরে তখন সে দেখতে পায় বৈঠকখানায় তার স্ত্রী এবং শ্বশুর থমথমে মুখে বসে আছে। সাগর যখন তাদের কাছে জানতে চায় কি হয়েছে তখন দেখা যায় প্রিয়া সেই পার্সেলে থাকা জিনিসটা সাগরকে দেখায়। সাগরের মতো এবার আমরাও দেখতে পাই পার্সেলে করে পেটের মধ্যে মারা যাওয়া একটা অপরিণত ভ্রূণকে পাঠানো হয়েছে, আর এটা পাঠিয়েছে অমৃতা। আপনাদের হয়তো বুঝতে এবার বাকি রয়েছে না, এর আগে আমরা দেখেছিলাম হাসপাতালে থাকতে অমৃতা এক নার্সকে কিছু টাকা পাঠিয়েছিল। আসলে সে এটা করার জন্যই মূলত তাকে টাকা দিয়েছিল। সাগরের আচরণে অমৃতা সেদিন ভীষণ কষ্ট পায় এবং তার প্রতি একটা ক্ষোভ থেকেই এটা সে সাগরের ফ্ল্যাটে পাঠিয়ে দিয়েছে। সেই পার্সেলের সাথে একটা চিঠিও পাঠিয়েছিল অমৃতা এবং চিঠিটা দিয়েছিল সে প্রিয়ার কাছে, যেটাতে লেখা ছিল এই বাচ্চাটা সাগরের। সাগর যখন এটা দেখছে তখন প্রিয়া একেবারে ক্ষেপে যায় সাগরের উপর। ফলে সেদিনই সেই অবস্থায় বাবার সাথে নিজের বাড়িতে চলে আসে প্রিয়া। প্রথমে সন্তান এবং পরবর্তীতে স্ত্রীকে হারিয়ে এবার পাগল হয়ে যায় সাগর ভার্মা। তবে কিছুই করার নেই তার, তাই নিজের রুমে গিয়ে সে তার সংগ্রহ করা কাগজের টুকরোগুলো ঘাঁটতে শুরু করে। একটা কাগজে সে কিছু বাইকারকে দেখতে পায়, আর এ সময় তার সেই বাইকারের কথা মনে পড়ে যায় যে বাইকারটা তাকে অনুসরণ করছে। ফলে সে সেই বাইকারের লাইসেন্স নাম্বারটা একজনকে দিয়ে তার বিষয়ে খোঁজ নিতে বলে। বাইকারের খোঁজ পেয়ে এরপর সাগর সেই বাইকারের ঠিকানায় এসে পৌঁছায় এবং তার জন্য অপেক্ষা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় হলুদ হুডিতে মোড়ানো এক বাইকার সেখানে এসে পৌঁছেছে। আসলে এই বাইকারের পরিচয়টা এবার একটু দেয়া দরকার। এই বাইকার হচ্ছে একজন মহিলা ভূত বিশেষজ্ঞ, মানে ঘোস্ট স্পেশালিস্ট। নাম কিরণ রেড্ডি। যেসব জায়গায় অতিপ্রাকৃত ঘটনা ঘটে সেখানে কিরণ গিয়ে পৌঁছায় এবং তার ইউটিউব চ্যানেলের জন্য এই সম্পর্কে একটা কন্টেন্ট তৈরি করে। ইউটিউবে তার একটা চ্যানেল আছে এবং তার বহু সাবস্ক্রাইবার রয়েছে। তো ভেতরে ঢোকার পরেই সাগর তার সামনে গিয়ে হাজির হয় এবং তার কাছে জানতে চায় কেন সে এতদিন তাকে ফলো করেছে। সাগরের এ ধরনের কথা এবার একটুও অবাক হতে দেখা যায় না কিরণকে। সে তার দিকে এগিয়ে এসে বলতে শুরু করে এতদিন ধরে সে সাগরকে বিশেষ একটা কারণে ফলো করেছে। কিছুদিন আগে তার এক সাংবাদিকের সাথে তার দেখা হয়েছিল। লোকটা সেদিন তাকে অদ্ভুত একটা গল্প বলেছিল। সে জানতো কিরণ ভূত বা এসব অলৌকিক বিষয় নিয়ে গবেষণা করে, মূলত সে কারণেই সে তার কাছে এসেছে। লোকটা জানে না সে একজন সাংবাদিক। কিছুদিন আগে তার এক বন্ধু অদ্ভুতভাবে মারা যায়, তবে তার আগে তার কিছু রিলেটিভের মৃত্যু হয়, সেটাও অদ্ভুত সব কারণে। এরপরে সে তার বন্ধুর বিষয়ে গবেষণা করতে শুরু করে। গবেষণায় সে দেখতে পায় যেসব সাংবাদিক দুর্নীতির সাথে জড়িত তারা বিভিন্ন সময় নানা রকম অদ্ভুত সব কারণে মৃত্যুবরণ করেছে। গবেষণায় সে আরও দেখতে পায় এটা শুরু হয় 1962 সালের পর থেকে। তারপর একে একে 54 জন সাংবাদিক নানাবিধ অদ্ভুত কারণে মৃত্যুবরণ করে। কথাগুলো বলার পরে সেই সাংবাদিক তাকে সেই মৃত্যুবরণ করা সাংবাদিকদের সম্পর্কে তার জোগাড় করা তথ্যগুলো তার হাতে দেয়। কিন্তু সেদিন তার ওখান থেকে ফিরে আসার পরের দিন সেই সাংবাদিক তাকে তার সাথে দেখা করতে বলে। কিন্তু সে যখন তার দেয়া ঠিকানায় গিয়ে পৌঁছায় তখন কিরণ দেখতে পায় সেই লোকটা, মানে যার সাথে তার এত কথাবার্তা চলছিল, সে একটা বিল্ডিংয়ের পাঁচিলের উপরে দাঁড়িয়ে আছে এবং বলা নেই কওয়া নেই কিছুক্ষণ পরে লোকটা তার চোখের সামনে উপর থেকে পড়ে আত্মহত্যা করে। সেই ঘটনার পর থেকে কিরণ সাংবাদিকদের উপরে নজর রাখতে শুরু করে। সাগরের বন্ধু চার্লস ডেভিড যেদিন মারা যায় তখনও সে সেখানে গিয়েছিল এবং সেখানেই সে সাগরকেও দেখতে পেয়েছিল। ফলে তারপর থেকে কিরণ সাগরকে অনুসরণ করতে শুরু করে। কিরণের সব কথা শুনে সাগর এবার আশ্চর্য হয়ে যায়। তবে সে তার কাছে এবার জানতে চায় যদি আমি দুর্নীতিবাজ সাংবাদিক হই তো আমার মৃত্যু হবে, কিন্তু এতে আমার পরিবার কি দোষ করলো? তার কথায় কিরণ এবার বলে ওঠে আগের কেসগুলোতেও সাংবাদিকদের পরিবারের আপনজনদের মৃত্যু হয়েছিল। কথাগুলো বলতে বলতে সে সেই সাংবাদিকদের গবেষণাপত্রগুলো সাগরের হাতে তুলে দেয়। কাগজগুলো হাতে নিয়ে সাগর সেগুলোতে চোখ বুলিয়ে অদ্ভুত একটা বিষয় খেয়াল করে। এরপর সে তার পকেটে রাখা সেই কাগজের টুকরো নিয়ে এই রেকর্ডগুলোর সাথে মিলিয়ে আরেকটা বিষয় লক্ষ্য করে। সেটা হচ্ছে এখানকার লেখাগুলোতে ক অক্ষরটা উল্টো করে লেখা আছে
এবং প্রতিটা কাগজই পুরনো, অর্থাৎ তাদের যে টুকরোগুলো দেয়া হচ্ছে সেটা পুরনো কাগজ ব্যবহার করে কোনো পুরনো প্রিন্টার মেশিন ইউজ করে ছাপা করা হচ্ছে। সাগর এ সময় বলে সে নিশ্চিত কেউ ইচ্ছে করে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে তার পেছনে লেগেছে। যা হোক, এরপরে সে কিরণকে নিয়ে একটা পুরনো সংবাদপত্রের অফিসে এসে পৌঁছায়। সেখানে অনেক আগের সংবাদপত্রগুলো সংরক্ষণ করা হতো। সাগর তার কাছে থাকা কাগজের টুকরো সেখানকার এক প্রবীণ কেয়ারটেকারকে দেখালে সে বলে এইভাবে ব্রিটিশ আমলে কিছু সংবাদপত্র ছাপানো হতো। উল্টো কয়ের মাধ্যমে বিপ্লবীরা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করত। এই বলে লোকটা এবার কিছু পুরাতন সংবাদপত্র সাগরের সামনে এনে হাজির করে। তাদের মধ্য থেকে উল্টো ক লেখা একটা সংবাদপত্র হাতে নিয়ে সাগর দেখতে পায় সংবাদপত্রটার নাম হচ্ছে ধুথা। সাগর খেয়াল করে এই কাগজটাতেই সব কগুলোকে উল্টো করে লেখা হয়েছিল। এটা দেখে সাগর সেই লোকটার কাছে এই সংবাদপত্রের ঠিকানা জানতে চায়। লোকটা বলে গুগলে পাওয়া যাবে ঠিকানা। ইন্টারনেটে সার্চ করে সাগর এরপরে ধুতার ঠিকানাটা জোগাড় করে ফেলে। এই পত্রিকাটা 1962 সালে বন্ধ হয়ে গিয়েছিল। এর কারণ হিসেবে বলা হয় এই পত্রিকার মালিক সত্যমূর্তি মারা যাওয়ার পরে সে সময় বিখ্যাত কাগজটা বন্ধ হয়ে যায়। আর ধুথার অর্থ হলো সাংবাদিকতা, মূল্যবোধ ও নীতি। এই সংবাদপত্রের অফিস থেকে বেরিয়ে সাগর রওনা হয় ধুথার ঠিকানার উদ্দেশ্যে। কিন্তু পথে সে একটা কাগজের টুকরো থেকে জানতে পারে অদ্ভুত আর একটা বিষয়। সেটা হলো বিখ্যাত ভূত গবেষক এবং ইউটিউবার কিরণ রেড্ডি একটা দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় মারা গিয়েছে। চিরকুটে লেখাটা দেখে এবার চেয়ালটা ঝুলে পড়ে সাগরের, কারণ কিছুক্ষণ আগেই তারা একসাথেই বেরিয়েছে। সে জানে কিরণ রেড্ডি তার নতুন ভিডিওর জন্য একটা পরিত্যক্ত ভবনে গিয়েছে। অদ্ভুত ব্যাপার। এটা দেখার সাথে সাথেই সে কিরণকে ফোন করে, কিন্তু দেখা যায় মহিলা তার ফোন ধরছে না। তবে সে যেহেতু জানতো কিরণ কোথায় গিয়েছিল, ফলে সাগর এবার কিরণের কাছে পৌঁছানোর জন্য রওনা হয়। ওদিকে দেখা যায় কিরণ একটা পরিত্যক্ত হাসপাতালে এসে পৌঁছায়। মূলত এখানেই তার পরে শুটিং হওয়ার কথা রয়েছে। বাইরের দায়িত্বরত কেয়ারটেকারের কাছ থেকে ভেতরে ঢোকার অনুমতি নিয়ে কিরণ যখন ভেতরে প্রবেশ করে, তখন দেখা যায় হঠাৎ একটা অগ্নি নির্বাপক যন্ত্র একা একাই নাড়াচাড়া করতে শুরু করেছে। আসলে এটার প্রথম থেকেই সব স্ক্রুগুলো ঢিলা ছিল। হঠাৎ একসময় সেটা খুলে গিয়ে পাশ দিয়ে যাওয়া কিরণকে আঘাত করে। ফলে কিরণ একটা দেয়ালে গিয়ে ধাক্কা খায়, কিন্তু সেই দেয়ালের সাথে কিছু লোহার টুকরো গাঁথা ছিল এবং কিরণ সেই লোহার টুকরোগুলোর ভেতরে গিয়ে ঢোকে। দেখা যায় দেহটা কিরণের এফোর ওফর হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই মারা যায় কিরণ রেড্ডি। এর কিছুক্ষণের মধ্যেই সাগর ভার্মা সেই স্থানে গিয়ে হাজির হয় এবং ভেতরে গিয়ে কিরণের লাশটা খুঁজে পায়। সাগর এতে বুঝতে পারে মেয়েটা তাকে উপকার করতে গিয়ে নিজের জীবনটা দিয়ে দিল। আর এখানেই শেষ হয় আজকের পর্বের। আপনারা হয়তো বুঝতে পেরেছেন রহস্য ক্রমেই জোরালো হচ্ছে, কিন্তু এরপরে কি হতে যাচ্ছে বন্ধুরা, সেটা জানতে চোখ রাখুন এই চ্যানেলে। খুব শীঘ্রই ফিরছি এর পরের পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরের পর্বের নোটিফিকেশনের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।